হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশের ভাড়া হতে আয়। আজকে লেকচার নাম্বার হচ্ছে 3। আজকে আমরা শুরু করব হচ্ছে 17 থেকে শুরু করব। আমরা গত ক্লাসে 16 পর্যন্ত ছিল। 16 পর্যন্ত তোমরা অঙ্কগুলি করছো। দুই একটা অমিল ছিল, অমিলগুলি আমরা রেকর্ড ক্লাসে আগেই দেখিয়ে দিছি। এখন আমরা করব হচ্ছে 17 থেকে। তো 17 থেকে মূলত অঙ্কগুলো আমি করাবো না, অঙ্কগুলি পরে দিব। ঠিক আছে? আর অঙ্ক করাবো হচ্ছে 26 নম্বর অঙ্কটা করাবো, বড় অঙ্কটা। ওই অঙ্কটা আমি করে দিব, যেটা তোমরা পারবো না ওটা করে দিব। তাহলে 17 নম্বর অঙ্কটা আমি একটু পড়তেছি। ঠিক আছে? আমার সাথে সাথে কথা বলো। প্রশ্ন বলছে যে ঢাকার উত্তরা তার একটি বাড়ি ছিল, বাড়ির দোতলায় তিনি নিজে বসবাস করে। আর নিচতলা থেকে বাৎসরিক 4,75,980 টাকা ভাড়া পান। তাহলে এই যে 4,75,980 টাকা যে ভাড়া পান, এটা কি আর 12 দ্বারা গুণ করতে হবে না? গুণ করতে হবে না, বলেন তো দেখি। স্যার গুণ করতে হবে না। গুণ করতে হবে না। ভাড়াটিয়া মালিকের পৌর কর পরিশোধ করছে 3,000 টাকা। তাহলে ভাড়াটিয়া যদি কোনো খরচ দেয়, এটা কি আমরা এর সাথে কি যোগ করবো না বিয়োগ করবো? স্যার যোগ করব। যোগ করবো। আর মিউনিসিপাল মূল্য ছিল 8 লাখ টাকা, তাহলে এটা আমাদের হয়ে যাবে কত? 4 লাখ টাকা। ওকে? স্যার ঝুমুর অ্যাড করেন, ও স্যার মেসেজ করতেছে। আরে ক্লাস অ্যাড করবো না, ও হোমওয়ার্ক জমা দেন, ক্লাস অ্যাড করার দরকার নেই ওরে। ঠিক আছে? এবার আসো, বাড়ি সংক্রান্ত অন্যান্য খরচগুলো ছিল নিম্নরূপ। ক নম্বরে বলা হচ্ছে যে মেরামত খরচ। এই মেরামত খরচ কি অনুমোদন নাকি মেরামত খরচ অন্তর্ভুক্ত? বলো। এটা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ অতএব এটা অন্তর্ভুক্ত। বাদ। ভূমি উন্নয়ন খরচ অনুমোদনযোগ্য খরচ, ভূমির খাজনা অনুমোদন, ভূমির ভাড়া অনুমোদন, ঋণের সুদ অনুমোদন, আদায় খরচ এটা অনুমোদন না অনুমোদন নাকি মেরামত খরচ? এটা মেরামত। অতএব এটা বাদ। আইন খরচ এটাও মেরামত, এটাও আমাদের কি বাদ। লিফট ম্যানের ভাড়া, সিঁড়ি ও পানি দারোয়ানের বেতন, নিরাপত্তা প্রহরীর বেতন, বিদ্যুৎ পানি ও পণ্য কর, এগুলা সবই কি বলো দেখি? মেরামত খরচ অন্তর্ভুক্ত। বাড়িটি 1 মাস খালি ছিল, তার মানে শূন্যতা ভাতা আছে 1 মাস। বৈদ্যুতিক সংস্থান ব্যয় এটা কি আসবে নাকি আসবে না? বলো তো দেখি। এটা আসবে না, কারণ এটা মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। আর পৌর কর দেওয়া আছে 3,000 টাকা। এখন কি ভাড়া হতে মোটাই কি বের করা পারবো আমরা? জি স্যার পারবো। এবার 18 নম্বর যাই। উত্তরায় মিস্টার খানের একটি বাড়ি আছে, বাড়িটি অর্ধেক মাসে 30,000 টাকা ভাড়া দেন। এই যে মাসে কিন্তু 30,000, তাহলে 30,000 ইন্টু 12 সমান সমান 1 বছরে ভাড়া হবে। এবং অপর অংশে নিজে বসবাস করেন। পুরো মূল্য ছিল 6 লাখ। পুরো মূল্য কি 6 লাখ হবে না 3 লাখ হবে? 3 লাখ হবে। 3 লাখ হবে। বাড়ির সংক্রান্ত খরচগুলির মধ্যে প্রথম আছে ভূমি উন্নয়ন অনুমোদন, মেরামত খরচ এটা কি আসবে না আসবে না? মেরামত আসবে না। আসবে না। পৌর কর, পুরো কর আসবে। ওই বাড়িটি 2 মাস কোনো ভাড়াটিয়া ছিল না, তাহলে শূন্যতা ভাতা কয় মাস বলো তো দেখি? শূন্যতা ভাতা 2 মাস। 2 মাস। তাহলে 18 নম্বর অঙ্কটা কি পারা যাবে এখন? জি স্যার পারবো। ওকে, এবার আমরা 19 নম্বরে চলে যাই। জামিল চৌধুরীর উত্তরে একটি দোতলা বাড়ি আছে, তিনি প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অন্যটি সরকারি কর্তৃপক্ষ নিকট বা মাসে 32,000 টাকা কি পান? ভাড়া পান। এখন বলো, সরকারি কর্তৃপক্ষ নিকট ভাড়া সেটা কি আবাসিক না বাণিজ্যিক? এটা বাণিজ্যিক। এটা বাণিজ্যিক। তাহলে বাণিজ্যিক থাকলেই আমরা উৎসকর কর্তন করব। এখন দেখবো যে কর কর্তন করার পর দিছে এখানে সময় কোনো কিছু উল্লেখ আছে না। যদি উল্লেখ থাকে তাহলে ওই অনুযায়ী কাজটা, না উল্লেখ থাকে 5/95। প্রশ্ন বলছে সরকারি কর্তৃপক্ষ 5% কর কর্তন করার পর তাকে ভাড়া দিছে। তাহলে কর কর্তন করার পর যদি ভাড়া দেয় তাহলে 5/95 না 100/95? বলো তো দেখি। 100/95। 100/95। তাহলে কি করব? এই 32,000 টাকাকে 100 দ্বারা গুণ 95 দ্বারা ভাগ করলে যেটা হবে এটা 1 মাসে, তারপরে 12 দ্বারা গুণ করব। অথবা 32,000 ইন্টু 12 যা হবে তারে 100 দ্বারা গুণ 95 দ্বারা ভাগ করলে মান হবে 4,04,221। কথা বুঝতে পারছি? জি স্যার। এবার পৌর মূল্য ছিল 8,40,000, এর অর্ধেক হচ্ছে 4,20,000 হবে। মেরামত খরচ কি আসবে নাকি আসবে না? আসবে না। বাদ। পৌর কর আসবে, বীমা প্রিমিয়াম আসবে, আইন খরচ আসবে না। আসবে না, নিচতলার পরিবর্তন খরচ এটা কি আসবে না আসবে না? এটা আসবে না। নিচতলার পরিবর্তন খরচ এটা মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়ের মতো এটা একটা মূলধন জাতীয় ব্যয়। অতএব নিচতলার পরিবর্তন খরচ এটাও কি আসবে না। তাহলে কি 19 নম্বর অঙ্কটা কি পারা যাবে?
এবার জি 20 স্যার, নম্বর পারবো। অঙ্কে যাব। জনাব শাহজাহান উত্তরে একটি বাড়ি আছে, বাড়িটি অর্ধেক মাসে 40,000 টাকা ভাড়া দেওয়া হয়। তাহলে অর্ধেক ভাড়া দিচ্ছে মাসে 40, তাহলে 40 ইন্টু 12 এবং অপর অংশে নিজে বসবাস করে। বাড়িটির পৌর মূল্য ছিল 6,50,000 টাকা। তাহলে 6,50,000 এর অর্ধেক আমরা দেব পৌর মূল্য। বাড়ির সংক্রান্ত খরচের মধ্যে প্রথমে ভূমি উন্নয়ন খরচ, অনুমোদন খরচ, মেরামত খরচ এটা আসবে না। আর বাড়িটি 2 মাস কি ছিল, খালি ছিল। ওকে, তাহলে এখন 20 নম্বর অঙ্কটা কি পারবেন? জি স্যার, পারবো। ওকে, ঠিক আছে। এখন 21 নম্বর প্রশ্নটা আমরা চলে যাব। জনাব জুবাইর হোসেন ঢাকায় খুলনায় একটি বাড়ি ছিল, বাড়িটি অর্ধেক মাসে 30,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে। তাহলে অর্ধেক ভাড়া দিছে 30,000 টাকা, তাহলে বাদ বাকি অর্ধেক সে নিজে বসবাস করছে। এখন এই 30,000 টাকা আমরা 12 দ্বারা গুণ করে পাবো 1 বছরের টাকা। পৌর মূল্য হলো 6 লাখ। এখন 6 লাখ টাকা আসবে নাকি 3 লাখ টাকা আসবে বলো তো দেখি? 3 লাখ আসবে। 3 লাখ আসবে। ভূমি উন্নয়ন করা, অনুমোদন খরচ, মেরামত খরচ অন্তর্ভুক্ত, অতএব এটা বাদ। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণের সুদ এটা কি আসবে না আসবে না? আসবে। পৌর কর আসবে। আর 2 মাসে ভাড়াটিয়া ছিল না, মানে শূন্যতা ভাড়া অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে পারা যাবে এটা 21। পারবো স্যার। এগুলা সব পরে দিতেছি কিন্তু, হ্যাঁ। এবার 22 নাম্বারটা জানা, মিস্টার শাহিনের ঢাকা মিরপুরে একটি বাড়ি ছিল, বাড়িটি অর্ধেক মাসে 15,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে এবং অপর অর্ধাংশ তিনি নিজে বসবাস করেন। তাহলে অর্ধেক কিন্তু মাসে 15,000 টাকা ভাড়া দিচ্ছে, তাহলে 15,000 ইন্টু 12 এটা হবে 1 বছরের। পুরো মূল্য ছিল 4,80,000, তাহলে অর্ধেক আসবে তাই না পুরো মূল্যটা? জি স্যার। এখন আমাকে বলো এই যে খরচের মধ্যে এখানে কোনটা কোনটা আসবে না একটু বলো তো দেখি। খরচের মধ্যে আসবে না মেরামত খরচ, দারোয়ানের বেতন, হুম, দারোয়ানের বেতন, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, গুড। এই তিনটাই আসবে না, আর বাদ বাকি সবগুলো কি আসবে। এখন কি পারা যাবে 22 নাম্বার? জি স্যার। ওকে, এবার আমরা আসবো 23 নাম্বারে। সেলিম সাহেব বনানীতে দুতলা একটি বাড়ি আছে, তিনি একটি ফ্লোরে থাকেন এবং অন্যটি একটি বিদেশি ভাড়াটিয়ার নিকট মাসে 75,000 টাকা ভাড়া দেন। এই যে মাসে 75, তাহলে 75 ইন্টু 12, ঠিক আছে। এটা হবে 1 বছরের ভাড়া। পৌর মূল্য ছিল 20 লাখ, তাহলে আমাদের পৌর মূল্য আসবে কত বলো দেখি? হ্যালো, পৌর মূল্য আছে 20 লাখ, কিন্তু আসবে কত? 10 লাখ। মেরামত খরচ অন্তর্ভুক্ত, এটা বাদ। পৌর কর, অনুমোদন খরচ, অগ্রিম প্রিমিয়াম, অনুমোদন খরচ, নৈশ প্রহরী বেতন, এটা মেরামত খরচ, এটা বাদ। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, অতএব এটা বাদ। চলতি বছরে জনাব সেলিম হাউস ফাইন্যান্সিং কর্পোরেশন থেকে 12% সুদে 20 লক্ষ টাকা ঋণের মধ্যে 3 লক্ষ টাকা ঋণের কিস্তি পরিশোধ করছে। এটা একটু সবাই ভালো করে খেয়াল করবো আমরা। তাহলে 20 লক্ষ টাকার মধ্যে কত টাকা ঋণের কিস্তি পরিশোধ করছে বলেন তো দেখি? 3 লাখ টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই 3 লক্ষ টাকা কবে পরিশোধ করে, এটা কি ডেট কি উল্লেখ আছে আমাদের? না স্যার। নাই। তাহলে আমরা যদি এটা ডেট উল্লেখ থাকতো তাহলে 20 লাখ থেকে 3 লাখ টাকা বাদ দিয়ে 17 লাখ, 17 লাখ টাকার উপর আমরা 12% সুদ ধরতাম। যেহেতু কোনো ডেট উল্লেখ নাই, এর জন্য আমরা 20 লাখের উপর কত পার্সেন্ট ধরবো? সরাসরি 12% ধরবো। ঠিক আছে, তাহলে 20 লাখের 12% যেটা হবে সেটা হচ্ছে ঋণের সুদ। ওকে ম্যাডাম? জি স্যার। তাহলে এই 3 লক্ষ টাকার কোনো কাজ নাই। এখন আমাকে বলো এই যে 60,000 টাকা ভাড়াটিয়া মালিককে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করেছে, এটা কি আমরা যোগ করবো নাকি বিয়োগ করবো? যোগ করব। যোগ করবো। এখন 23 নম্বর অঙ্কটা কি পারা যাবে? জি স্যার, পারবো। 24 নম্বর আসে। জনাব জাহাঙ্গীর আলমের একটি বাড়ি আছে, বাড়িটি অর্ধেক বাৎসরিক 1,80,000 টাকা ভাড়া দিচ্ছে। তাহলে বাৎসরিক 1,80,000, তাহলে 1,80,000 সরাসরি টাকা দিয়ে আছে। বাকি অর্ধেক তিনি নিজে বসবাস করেন এবং বাড়িটি পৌর মূল্য 2,40,000, তাহলে আসবে হলো পৌর মূল্য 1,20,000। বাড়ির সংক্রান্ত খরচের মধ্যে মেরামত খরচ এটা আসবে না। ভূমি খাজনা আসবে, ভাড়া আদায় খরচ এটা কি আসবে না আসবে না বলো তো দেখি? আসবে না। আসবে না। গৃহ ঋণ বা ঋণের সুদ, বীমা প্রিমিয়াম আসবে, 2 মাস খালি ছিল ভাড়াটিয়া, শূন্যতা ভাতা। পারা যাবে 24 নাম্বার। জি স্যার। এবার 23 নাম্বারটা আসবে। জনাব সুলতান ঢাকা মোহাম্মদপুর একটি দোতলা বাড়ির মালিক, তিনি একতলায় বসবাস করেন এবং অন্য তলায় মাসে 25,000 টাকা ভাড়া দিচ্ছে। তাহলে মাসে 25,000 টাকা ভাড়া, তাহলে 25,000 ইন্টু 12। আর পৌর মূল্য ছিল 5 লাখ, কিন্তু পৌর মূল্য আসবে কত? 2.5 লাখ, কারণ অর্ধেক ভাড়া দিছে।
খরচগুলির মধ্যে প্রথম মেরামত খরচ, এই মেরামত খরচ এই প্রশ্নের মধ্যে এটা কি আসবে না, অতএব এটা বাদ। বীমা প্রিমিয়াম আসবে, ঋণের সুদ আসবে, ভূমি খাজনা আসবে, অনাদায়ী ভাড়া। অনাদায়ী ভাড়া কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে আসবে না, ঠিক আছে? একটু আগে জিজ্ঞেস করছো, এটা বলে দিছি। ভাড়া আদায় খরচ এটাও কি প্রশ্নে আসবে না। ওকে ম্যাডামরা? আর 2 মাস কি ছিল বলো দেখি? খালি ছিল। তাহলে এখন এই 25 নম্বর অঙ্কটা কি এখন কি পারা যাবে এটা? আমি তো সবকিছু বলে দিলাম কোনটা আসবে কোনটা আসবে না, সবকিছু কাইটা ছিড়ে দিলাম আর কি। পারবো স্যার। তাহলে বলো তো দেখি এখানে কোনটা কোনটা আসবে না? এখানে মেরামত খরচ আসবে না, অনাদায়ী ভাড়া আসবে না, আর ভাড়া আদায় খরচ। ভাড়া আদায় খরচ আসবে না, ঠিক আছে? তাহলে 25 নম্বর অঙ্ক নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা, থাকলে একটু বলো। পারবো স্যার। ও আচ্ছা, এখানে একটুখানি মিস্টেক হয়েছে, হ্যাঁ। অনাদায়ী ভাড়া যেটা আছে, ঠিক আছে ম্যাডাম, এটা হলো আমাদের প্রশ্নের মধ্যে আসবে, হ্যাঁ। এটা মিসিং মিসিং হয়ে গেছে। অনাদায়ী ভাড়াটা আমাদের অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে, ঠিক আছে? অনাদায়ী ভাড়া যদি থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। ওকে ম্যাডাম? জি স্যার। অনাদায়ী ভাড়া থাকলে সেটা আপনি দিয়ে দিবেন, হ্যাঁ। আর এর আগে আরেকটা অঙ্কে অনাদায়ী ভাড়া ছিল, ওই অনাদায়ী ভাড়াটা সুন্দর করে আপনি দিয়ে দিবেন। ওকে? স্যার এর 16 আগে নম্বর হ্যাঁ, 16 নম্বর অনাদায়ী, অঙ্ক একটু দেখে দেই। 16 নম্বর কিন্তু অঙ্কটা অনাদায়ী ভাড়া দিলে এই যে 16 নম্বর অঙ্ক, অনাদায়ী ভাড়া আছে 4000 টাকা, ঠিক আছে? এই অনাদায়ী ভাড়া এই টাকাটা আপনি দিয়ে দিবেন, হ্যাঁ। দিলে উত্তর মিলে না। উত্তর যদি না মিলে তাহলে উত্তরের মধ্যে ভুল আছে, হ্যাঁ। ব্যতিক্রমে অনাদায়ী ভাড়া দিছে, এটা ভুল আছে। কিন্তু কমার্স পাবলিকেশনে অনাদায়ী ভাড়াটা দিয়ে দিছে, হ্যাঁ। তাহলে অবশ্যই অনাদায়ী ভাড়াটা দিয়ে দিবেন, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। তাহলে অনাদায়ী ভাড়াটা দিবেন। তাহলে অনাদায়ী ভাড়া যদি দেই তাহলে এখানে হয়তো বা কত কিছু টাকা কম বেশি হতে পারে, ঠিক আছে? এই রেজাল্টটা চেঞ্জ করে ফেলাইবেন, হ্যাঁ। 2000 টাকা কম বেশি হয় স্যার। 2000 টাকা, তাহলে 2000 টাকা চেঞ্জ করে দিবেন। কত টাকা হবে অ্যান্সার? আমি ঠিক করে দিই। দেখো তো, একটু খাতাটা বের করো, খাতা বের করে একটু দেখো। ব্যতিক্রমে অনাদায়ী ভাড়া দেয় না, কিন্তু কমার্স পাবলিকেশন অনাদায়ী ভাড়াটা দিচ্ছে, হ্যাঁ। কমার্স পাবলিকেশনটা এটা মেন বই, তো এটাকে আমরা ফলো করব। অনাদায়ী ভাড়া দিলে উত্তর হয় 1,76,000। 1 লক্ষ 76,000। তাহলে 1,76,000 টাকা আমি ঠিক করে দিতেছি, ঠিক আছে? এটা অ্যান্সার 1,76,000 টাকাই হবে। তার মানে অনাদায়ী ভাড়া যদি থাকে, অনাদায়ী ভাড়াটা আমরা কি করবো বলো দেখি? অনুমোদন খরচের মধ্যে দিয়ে দিব। তাহলে আমি এটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। 1,76,000। ওকে ম্যাডাম? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? বুঝলাম। 25, তাই না? তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম অনাদায়ী ভাড়া যদি থাকে, অনাদায়ী ভাড়াটা আমরা কি করব? দিয়ে দিব। ওকে? তাহলে 25 গেল। এরপর হচ্ছে আমাদের সর্বশেষ অঙ্ক, এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক হচ্ছে 26 নাম্বার, হ্যাঁ। এই 26 নাম্বার অঙ্কটা আমি করে দিতেছি, হ্যাঁ। এটা একটু ভালো করে খেয়াল করো, আমি এটা করে দিতেছি। এটা ফুল অঙ্কটা আমি করে দিব। এখানে প্রশ্নের মধ্যে একটু কাহিনী হচ্ছে, প্রথমে এই অঙ্কটা আমাদের বড় অঙ্ক, ঠিক আছে? এটা 2টা বাড়ি আছে, 2টা বাড়িকে আমাদের ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। তাহলে এখানে প্রশ্নটা আমাদের আছে, জনাব মীর সাজ্জাদ ঢাকায় একটি দোতলা বাড়ি আছে। বাড়িটি দোতলা থেকে 22-23 আয় বছরে তার আয় ও ব্যয় ছিল নিম্নরূপ। প্রথম বাড়ি একটি বেসরকারি সংস্থার নিকট ভাড়া দিয়ে মাসে 47,500 টাকা নিট ভাড়া পান। বলতো এই যে নিট ভাড়া পাইছে, তার মানে কি 5% কর কর্তন করার পর দিছে না তাকে? জি স্যার। ওকে, তাহলে বলো তো দেখি, এটা 5/95 নাকি 100/95 হবে? 100/95। 100/95। তাহলে আমরা একটা অঙ্ক কপি করে নিয়ে আসি, ওখানে আমরা করবো। তাহলে এই অঙ্কটা আমরা একটু কপি করলাম। তাহলে করদাতার নাম কি? জনাব মীর সাজ্জাদ। এটা আমি করে দিতেছি। জনাব
জনাব মীর সাজ্জাদ। আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, এটা শেষ। হ্যাঁ, এখন এখানে যেহেতু প্রথম বাড়ি দ্বিতীয় বাড়ি লেখা আছে, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটা প্রথম বাড়িকে আমরা ক নাম্বার দিয়ে প্রকাশ করি আর দ্বিতীয় বাড়িকে আমরা খ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, যেহেতু দুইটা বাড়ি। তাহলে ক নাম্বার আমরা লিখলাম প্রথম বাড়ি হতে আয়, ঠিক আছে ম্যাডাম, প্রথম বাড়ি হতে আয়। তাহলে প্রথম বাড়ি কাজটা করব, এরপর আমরা দ্বিতীয় বাড়ি কাজ করব। আমার কথা কি বুঝতে পারছেন? যেহেতু এখানে বাড়ি কয়টা, দুইটা, আর বাড়ি যদি একটাই থাকতো তাহলে আমরা একটাই কাজ করতাম। তাহলে প্রথম বাড়ির ক্ষেত্রে আমাদের 47,000 টাকা ভাড়া আছে, এটা কি আমরা কি করবো বলো দেখি, 5/95 নাকি 100/95? 100/95। তাহলে 47,500 আগে ইন্টু 12 দিলে 1 বছরে বের করি, তারপরে হচ্ছে 100 কত বলো দেখি 95, তাহলে কত হয় বের করো তো দেখি। 47,500 ইন্টু 12 ইন্টু 100/95। ক্যালকুলেটর আছে? জি স্যার আছে। কত বলেন? এটা হবে 50, এখানে 12, 5 × 60, 6 লাখ টাকা হতে পারে। ঠিক আছে, 6 লাখ টাকা হয়েছে। স্যার 47,500-কে 12 দিয়ে গুণ করব। তারপরে 100 দ্বারা গুণ, 95 দ্বারা ভাগ। ওকে, ওটা 6 লাখ টাকা হয়েছে। এরপর লেখা আছে ভাড়া চুক্তি অনুযায়ী সংস্থাটি নৈশ প্রহরী মাসিক 10,000 টাকা পরিশোধ করে। তাহলে নৈশ প্রহরী ভাড়া পরিশোধ করে, এটা কে? ভাড়া চুক্তি অনুযায়ী সংস্থাটি, সংস্থা মানে কি, ভাড়াটিয়া নাকি মালিক বলো তো দেখি। ভাড়াটিয়া, এটা স্যার যোগ হবে। ভাড়াটিয়ারটা যোগ হবে, তাহলে আমরা লিখবো কি, ভাড়াটিয়ার যোগ ভাড়াটিয়া কর্তৃক নৈশ প্রহরী, নৈশ প্রহরীর বেতন। কত টাকা বেতন লেখা আছে ওখানে, বলা আছে মাসে কত, 10,000। তাহলে 10,000 ইন্টু 12, ক্যালকুলেশন করো। 10,000 ইন্টু 12 সমান সমান 1,20,000। তাহলে এই দুইটা যোগ করা হবে আমাদের প্রাপ্ত ভাড়া। তাহলে দুইটা যোগ করে কত হবে, 7,20,000। 7,20,000 টাকা শেষ। এরপরে আমাদের প্রশ্নে বলছে বাড়িটির পৌর মূল্য কত, 5 লাখ। তাহলে পৌর মূল্য আসবে কত বলো দেখি, 2.5 লাখ নাকি। তাহলে 2.5 পৌর লাখ মূল্য এখানে 5 লাখ, আমরা 2 দ্বারা কি করব, ও এখানে তো পুরো বাড়িটাই তো ভাড়া দিচ্ছে, দ্বিতীয় বাড়িটার তথ্য নিচে দিয়ে আছে, তাই না। তাহলে পৌর মূল্য 5 লাখ, 5 লাখ টাকায় যাবে, এখানে ভাগ করার তো কোনো দরকার নাই, কারণ বাড়ির তো পুরো বাড়িটাই ভাড়া দিচ্ছে। হ্যাঁ, এটা হলো প্রথম বাড়ি আর এটা কি দ্বিতীয় বাড়ি। তাহলে এখানে পৌর মূল্য কত ছিল, 5 লাখ, আমাদের পৌর মূল্য 5 লাখ টাকায় আসবে। তাহলে এখন বলো তো দেখি, 7,20,000 আর 5 লাখ দুইটার মধ্যে বড় কোনটা? 7,20,000। তাহলে বার্ষিক মূল্য কত হবে? 7,20,000। 7,20,000। ওকে, এই বার্ষিক মূল্যের সাথে আমরা কি কাজ করি বলো দেখি, শূন্যতা ভাতা দিই। যেহেতু প্রথম বাড়ির ক্ষেত্রে আমাদের কোনো শূন্যতা ভাতা বলেছে, উক্ত বাড়ির জন্য তিনি মেরামত খরচ 2,25,000, মেরামত খরচ আসবে না, পৌর কর আসবে, ভূমি খাজনা আসবে, গৃহঋণ বা ঋণের সুদ আসবে। তাহলে এখানে আমাদের মেরামত খরচ শূন্যতা ভাতা নাই প্রথম বাড়ির ক্ষেত্রে। তাহলে শূন্যতা ভাতা যেহেতু নাই, তাহলে শূন্যতা ভাতা লিখে আমরা কি দিব, 0 দিব। তাহলে বার্ষিক মূল্যের সাথে শূন্যতা ভাতা বাদ দিয়ে আমাদের মোট ভাড়া মূল্য তাহলে কত হলো, 7,20,000 টাকায়। ওকে ম্যাডাম, জি স্যার। এখন আপনি যদি চান যে শূন্যতা ভাতা দিব না, তাহলে শূন্যতা ভাতা না দিয়ে সরাসরি বার্ষিক মূল্যকে আপনি মোট ভাড়া মূল্য লিখতে পারবেন। ওকে, ক্লিয়ার? জি স্যার। এখন আসবে আমরা অনুমোদন খরচের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। আমরা ভাড়ার মূল্য পাইলাম হচ্ছে 7,20,000। আবাসিক উদ্দেশ্যে দিছে না বাণিজ্যিক উদ্দেশ্যে, একটা সংস্থাকে দিছে, তাহলে আবাসিক না বাণিজ্যিক?
বাণিজ্যিক। তার মানে 30%। 7,20,000 30% কত হয়? 2,16,000। এরপর প্রশ্নে বলছে যে মেরামত খরচের আসল পৌর কর কি আসবে নাকি আসবে না বলো তো দেখি। আসবে। পুরা টাকাই কিন্তু আসবে, হ্যাঁ। তাহলে পৌর কর 40,000 টাকা পুরাটাই, কারণ পুরা বাড়িটাই ভাড়া দিয়ে দিছে। পৌর করের পরে আমাদের আছে ভূমির খাজনা। ভূমির খাজনা হচ্ছে 6,000 টাকা, তাহলে ভূমির খাজনা 6,000 টাকা পুরাটাই আসবে। ভূমির খাজনার পর আছে গৃহ নির্মাণ ঋণের সুদ। ঋণের সুদ কি আসবে? গৃহ নির্মাণ ঋণের সুদ আসবে। অবশ্যই আসবে। গৃহ নির্মাণ ঋণের সুদ 1,25,000। এখানে 3টা যোগ করো তো দেখি, 4টা যোগ করো। 3,87,000 টাকা হবে, দেখো তো হয় কিনা। ক্যালকুলেটর কি আছে তোমার হাতে? জি স্যার আছে। দেখো এই তিনটার যোগফল 3,87,000 কিনা। 3,87,000। 7,20,000 থেকে 3,87,000 বাদ দিয়ে 3,33,000। এই 3,33,000 টাকা হচ্ছে প্রথম বাড়ি যে ভাড়া দিছে এখান থেকে আয়। কারণ বাড়ি কি তার একটা না দুইটা? দুইটা বাড়ি। তো এখন খ নাম্বার দিয়ে লিখবো দ্বিতীয় বাড়ি, হ্যাঁ। সেম কাজ করব, প্রশ্নে যেরকম ডিরেকশন আছে ওই অনুযায়ী কাজ করবো। তো লিখবো দ্বিতীয় বাড়ি হতে আয়। দ্বিতীয় বাড়ি থেকে আয়। তাহলে দ্বিতীয় বাড়ি থেকে আয়ের মধ্যে এগুলো আবার সুন্দর করে কপি করি। দ্বিতীয় বাড়িটা পড়ে নেই। বলা আছে কি মাসে 30,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে। এখানে সরাসরি ভাড়ার কথা বলছে 30,000 টাকা মাসে। বাড়িটির পৌনমূল্য 3,50,000 টাকা। চুক্তি অনুযায়ী ওই বছরে ভাড়াটিয়া বিদ্যুৎ বিল 20,000 টাকা পরিশোধ করছে। বলছে ওই বছরে তিনি ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ, তিনি মানে কি বাড়ির মালিক, তাহলে এটা কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। পৌনমূল্য 15,000 টাকা আসবে। ওয়াসার বিল এটা কি আসবে না আসবে না? ওয়াসার বিল বাড়ি রক্ষণাবেক্ষণ খরচ এটা কি আসবে নাকি আসবে না? ওয়াসার বিল পানি বিদ্যুৎ বিল কিন্তু আমার পড়াই নাই, ঠিক আছে। কিন্তু মেরামত খরচ 20,000 টাকা পরিশোধ করছে, এটা কি আসবে না আসবে না? আসবে না স্যার, ওয়াসার বিল কি আসবে? হ্যাঁ অবশ্যই ওয়াসার বিল আসবে। হ্যাঁ ওয়াসা, ওয়াসা মানে যে ইয়ে থেকে কোনো সরকারি সংস্থা আছে ওয়াসা বিল, এখানে পানি সরবরাহ করে, হ্যাঁ। বাসা বাড়িতে বা বিভিন্ন ফ্যাক্টরিতে তারা পানি সরবরাহ করে, হ্যাঁ। এই ওয়াসার বিলটা অবশ্যই অনুমোদনযোগ্য কি খরচ। কিন্তু নিজের যদি ব্যক্তিগতভাবে কোনো খরচ বের করে এই পানি পাবো, তাহলে সেটা হলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। ওকে ম্যাডাম। জি স্যার। আর বাড়িটি 2 মাস কি ছিল খালি ছিল, মানে শূন্যতা ভাতা। তাহলে এখন আমরা আসি প্রথমে ভাড়ার মূল্য লিখি। তাহলে প্রথমে আমরা লিখি ভাড়ার মূল্য। এটা পুরোটাই কপি করি, যেটা আসবে সেটা দেবো, না আসলে বাদ। তাহলে প্রথমেই আমরা দিলাম ভাড়ার মূল্য। তাহলে ভাড়ার মূল্য আমাদের সরাসরি লেখা ছিল মাসে কত টাকা? 30,000 টাকা। 30,000 ইন্টু কত? 12। তাহলে 30,000 ইন্টু 12 মানে 3,00,000 কত হবে? 60,000। তাহলে ভাড়ার মূল্য গেল। ভাড়ার মূল্য পরে লেখা আছে তিনি ভাড়াটিয়া বিদ্যুৎ বিল। তাহলে এটা কি ভাড়াটিয়া তিনি দিছে, তার মানে কি এটা কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। তাহলে আগেরটা করতাম যোগ, এখনটা কি করব? বিয়োগ করব। লিখবো ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ। ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ কত টাকা পরিশোধ করছে? ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল 20,000 টাকা। এটা কিন্তু বিয়োগ করব, ঠিক আছে। ওকে ঠিক জি আছে। স্যার। তাহলে আমাদের প্রকৃত ভাড়া, আমাদের ভাড়ার মূল্য হলো দুইটা যোগ করে বিয়োগ করে কত হবে? 3,00,000 কত? 40।
এখন আমাদের প্রশ্নের মধ্যে পৌর মূল্য ছিল কত টাকা? প্রশ্নের পৌর মূল্য ছিল 3,50,000, এই 3,50,000 টাকায় আমাদের আসবে। আমরা দিলাম পৌর মূল্য 3,50,000। তাহলে বলো তো দেখি এই দুইটার মধ্যে বড় কোনটা? 3,50,000। তাহলে 3,50,000 টাকা। তাহলে 3,50,000, এই 3,50,000 নাম হচ্ছে কি বার্ষিক মূল্য। বার্ষিক মূল্যতে কি বাদ দিই আমরা? শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে 2 মাস খালি ছিল। তাহলে কি করবো বলো দেখি? 3,50,000 কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা ভাগ করব, 2 দিয়ে গুণ করব। 12 দ্বারা ভাগ 2 দিয়ে কি গুণ, তাহলে কত হবে? 58,333। 58,333। এই দুইটার বিয়োগফল কত হয় যত? 3,50,000 থেকে যেটা বিয়োগ করলে কত হয়? এত সময় লাগলে তো অঙ্ক শেষ করবে না। 1,667। ওকে, আর প্রথম বাড়িটা আমরা একটু হিসাব ক্লোজ করে দিলাম, ঠিক আছে? দ্বিতীয়বার এই কাজটা করি, তারপর দুইটা যোগ করে দিবেন। তাহলে কত বললা? 2,91,667। এটা হলো আমাদের কি ভাড়ার মূল্য। ভাড়ার মূল্য থেকে বাদ দেবে কি অনুমোদন খরচ। মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে প্রথমে 2,91,667। এখন কিন্তু আর কোনো সংস্থা নাই, তার মানে আবাসিক উদ্দেশ্যে কত পার্সেন্ট? 25%। তাহলে 2,91,000 25% বের করো, কত হয়? 72,917। 917, 72,917। এটা হলো মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। এখন দেখি আরো কি কি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আমাদের প্রশ্নে দিয়ে আছে। প্রশ্নের মধ্যে প্রথমে আছে 20,000 টাকা কাজ করছে পৌর কর। পৌর কর আসবে না? আসবে। পৌর কর আসবে। তাহলে পৌর কর কিন্তু আমরা পুরোটাই দিলাম। পৌর কর দিয়ে আছে আমাদের প্রশ্নে 15,000 টাকা। এরপর নতুন একটা জিনিস শিখলা, ওয়াসার বিল, ঠিক আছে? ওয়াসার বিল জি কত স্যার। টাকা? 5,000 টাকা। তাহলে ওয়াসার বিল আমরা দিলাম এখানে, ওয়াসার বিল 5,000 টাকা। এই তিনটাই আমাদের ছিল, আর কোনো খরচ আমাদের নাই। তাহলে এই তিনটা যোগ করো। তাহলে 92,917 প্লাস 15,000 প্লাস হচ্ছে 5,000। বিরানব্বই হাজার নয়শো কত? 17। তাহলে 92,917 এটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য ব্যয়। আর আমাদের ভাড়ার মূল্য হচ্ছে 2,91,667। তাহলে 2,91,667 থেকে 92,917 আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা পাবো হচ্ছে 90,750। 1,98,750। এই জি স্যার। 1,98,750 হচ্ছে দ্বিতীয় বারের কি বলো দেখি মোট আয়। তাহলে প্রথমবারই বলো তো দেখি, প্রথমবারের মোট আয় আমরা কত পাইছি? 3 লক্ষ। আমি একটু দেখাই, এটা একটু ইগিয়ে নেই। প্রথমবারের মোট আয় পাইছি 3,33,000, আর দ্বিতীয়বারের মোট আয় পেলাম 1,98,500। তাহলে মোট আয়। তাহলে এখন আমরা লিখবো ভাড়া হতে কি মোট আয়। ভাড়া হতে মোট আয় ব্র্যাকেট একটু লিখে দেই। প্রথম বাড়ি আয় প্লাস হলো দ্বিতীয় বাড়ির আয়। তাহলে দুইটা মিলে আমাদের কত হবে?
3,33,000 প্লাস হচ্ছে 1,78,750, তাহলে 5,31,750। 150। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রশ্নে এখানে অ্যান্সার ছিল। ওই অ্যান্সারটা আমাদের নিচে চলে গেছে, এই যে 5,31,750। ওকে, জি 750। স্যার। ওকে, তাহলে আমাদের মোট আয় শেষ। এখন এই মোট আয়ের পরে আমাদের বের করতে বলছিল, এখানে দুইটা তথ্য দিয়ে আছে। প্রশ্নে বলছে মীর সাজ্জাদ বাড়ি ভাড়া খাতে আয়ের জন্য কোনো ব্যাংক হিসাবে বই সংরক্ষণ করে নাই। 2023-24 কর বর্ষে ভাড়া হতে মোট আয়, এই মোট আয় আমরা বের করলাম। এবার বলছে কর দায় বের করতে হবে। তাহলে কর দায় কি তোমাদের শিখাইছি গত ক্লাসে? স্যার শিখাইছেন। কর দায় বের করার জন্য স্টেপটা দেখো। কর দায় বের করার স্টেপ হচ্ছে দুইটা স্টেপ। 3 নাম্বার স্টেপে কর দায় বের করি। প্রথম স্টেপে হচ্ছে অনুমোদনযোগ্য অবচয় ভাতা বের করা। 2 নাম্বার স্টেপ হচ্ছে বিনিয়োগের উপর কি কর রেওয়াত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার আইটেম এবং বিনিয়োগ ভাতার উপর কর রেওয়াত, এই কোনো আইটেম আমাদের প্রশ্নে কি নাই। তার মানে এই দুইটা এই অঙ্কে করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝেই পারছি আমি? তাহলে সরাসরি আমরা কি করবো, এই যে কর দায় বের করবো। হ্যাঁ, এই যে কর দায় ছকটা আমি আজকে তোমাদের দিয়ে দিছি নতুন শীটে। এই এই ছকটা তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, এই ছক অনুযায়ী অঙ্কটা দেখাইতেছি। তাহলে কর দায় ছক কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখাইনি, এই যে এখন দেখাবো। হ্যাঁ, তাহলে বলো তো দেখি, কর দায় নির্ণয় করার জন্য প্রথমে কি বের করবো? অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা, কিন্তু অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার কোনো আইটেম আমাদের প্রশ্নে নাই। তাহলে বের করবো বিনিয়োগের উপর কর রেওয়াজ, সেটা আমাদের প্রশ্নে নাই। 3 নাম্বার স্টেপে কর দায়, এই কর দায়টা এখন আমরা দেখাইতেছি। কর দায় ক্ষেত্রে একটা সাধারণ কর দায় হিসেবে প্রথম কত টাকা পর্যন্ত মাপ পাই বলো দেখি? 3,50,000। গত ক্লাসে আমরা পুছলাম, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখানে সাধারণ করদাতা 3,50,000। এখন রেটটা আমরা একটু ভালো করে খেয়াল করি। প্রথম 3,50,000 টাকা পর্যন্ত হলো 0%, মানে 3,50,000 টাকা যারাই হবে সে মাপ পাবে, তার কর দিতে হবে না। ন্যূনতম কর দেয় কিন্তু 5,000 টাকা। 3,50,000 টাকা পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 5%। 1 লক্ষ টাকা পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 10%। তার পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 15%, এবং তার পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 20%, এবং অবশিষ্ট যা থাকবে তার উপর হচ্ছে 25%। এই রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট, রেঞ্জটা মনে রাখবা। 3,50,000 হলে 0, 3,50,000 এর উপরে 1 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 5%, তারপরে তার উপরে 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 10%, তার উপরে 4 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 15%, তার উপরে 5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 20%, এবং তার উপরে যা থাকবে তার উপর আমরা কত পার্সেন্ট ধরবো? 25%। এখন দেখি আমাদের এই রেঞ্জটা কোন পর্যন্ত হয়। আমাদের এই ব্যক্তি আয় কিন্তু বের করছি 5,31,750, তাহলে ও কি 3,50,000 টাকা ওভার করছে না করে নাই বলো দেখি? ওভার করছে। তাহলে আমরা কর দায় বের করবো। তাহলে আমি এটা একটু তোমার সুবিধা লেগে আমি একটু লিখে দিলাম। হ্যাঁ, সবার সুবিধা লেগে লিখে দিলাম। তাহলে 3,31,750। তাহলে 3,31,750 এর মধ্যে আমাদের প্রথম মাপের হার কত টাকা বলো দেখি? 3,50,000। তাহলে আমি 3,50,000 টাকা বাদ দিলাম। তাহলে 3,50,000 বাদ দিয়ে কত থাকে একটু বের করো। তাহলে 1,81,750। 1,81,750। এবার খেয়াল করো, তাহলে 3,50,000 মাপ পাইছে, তাহলে আমি লিখবো 3,50,000 টাকা 0% মানে কত টাকা? 0 টাকা। ওকে, প্রথমটা আমাদের কাজ শেষ। এখন আমরা প্রথম স্টেপটা শেষ করলাম, এখন আমরা দ্বিতীয় স্টেপ চলে যাবো। বলছে 3,50,000 পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত কত পার্সেন্ট? 5%। এখন বলতো দেখি ওর হাতে কত টাকা আছে? 1,81,750 টাকা আছে না? তাহলে কি এই দ্বিতীয় রেঞ্জটা কেউ ধরা পারছে না পারে না বলো তো দেখি? পারছে। পারছে, গুড। তাহলে আমি কি করব, এই 1,81,000 থেকে এখানে আমি 1 লক্ষ টাকা বাদ দিয়ে দিব, তাহলে থাকবে হলো 81,750। এখন এই 1 লক্ষ টাকার উপর আমি কত পার্সেন্ট দেবো? 5%। তাহলে 1 লক্ষ টাকা 5% হচ্ছে 5,000 টাকা। ওকে ম্যাডাম, আমাদের দ্বিতীয় রেঞ্জটাও কি শেষ হয়ে গেল। এখন বলো এই 1 লক্ষ টাকা পরবর্তী রেঞ্জ কত টাকা? 3 লাখ টাকা না? জি স্যার। এখন কি ওর কি 3 লাখ টাকা আছে? না স্যার। ওর আছে কত? 81,750। তাহলে এখন আর আমরা পরবর্তী না লিখে নেবো কত? অবশিষ্ট। তাহলে আমরা এই যে মাঝখানে 3 লাখ 4 লাখ 5 লাখ এই রেঞ্জগুলি বাদ, ওর জন্য নাই, কারণ ওর আয়টা এত টাকা নাই। তার মানে লিখবো কি? অবশিষ্ট আয়। তো বলতো 5% পরবর্তী রেট আমাদের কত ছিল? তাহলে অবশিষ্ট আয় কত টাকা? 81,750।
তাহলে 1 লাখ টাকার পরবর্তী রেঞ্জ হলো 3 লাখ, 3 লাখের রেট কত ছিল 10%, তাহলে আমরা এখানে দিব 10%। ভুলেও কিন্তু 25% কথা বলা যাবে না, ঠিক আছে? 25% রেঞ্জ কিন্তু 1 লাখ টাকা পরবর্তী 3 লাখ, তারপরে 4 লাখ, তারপরে 5 লাখ, তারপরে হচ্ছে অবশিষ্ট। তখন ওই অবশিষ্টের উপর কত পার্সেন্ট? 25%। তাহলে আমাদের এখানে কিন্তু 3 লাখ টাকা পর্যন্ত আমরা আটকে গেছি, এবং 3 লাখ টাকার রেঞ্জ কত ছিল? 10% ছিল। তাহলে 81,750 টাকার 10%, 81,750 টাকা 10% হলো 8,175 হবে। ওকে, এই তিনটা স্টেপটা কি বোঝা গেছে কিনা একটু বলো, নাকি আবার বলবো? হ্যালো, এই তিনটা রেঞ্জ কি বোঝা গেছে নাকি আবার বলতে হবে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, যদি বোঝো তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই তিনটা কি করবো? যোগ করে দিব। তাহলে 0 প্লাস 5,000 প্লাস হচ্ছে 8,150, তাহলে তিনটা যোগ করে আমাদের মান হবে কত বলেন তো দেখি? 8 5 13, 13,100 কত 75। এই 13,175 টাকা নাম হচ্ছে কর দায়। এই কর দায়ের সাথে যদি ব্যাংকের কোনো হিসাব সংরক্ষণ না করেন, তাহলে জরিমানার পরিমাণ হচ্ছে মোট কর দায়ে কত পার্সেন্ট? 50%, অথবা 5,000 টাকার মধ্যে দুইটা যেটা বেশি। তাহলে আমাদের এখানে প্রশ্নে কিন্তু লেখা ছিল যে যারা মীর সাজ্জাদ বাড়ি ভাড়া খাতে আয়ের জন্য ব্যাংকের কোনো হিসাব বই সংরক্ষণ করেন নাই। তাহলে করেন নাই দেখে তার জরিমানা কত পার্সেন্ট বলো দেখি? 50%। কার? এই যে কর দায়ে। তাহলে কর দায় কত বের করছি? 13,175। তার মানে লিখবো ব্যাংকের হিসাব বই সংরক্ষণ না করার জন্য জরিমানা মোট কর দায়ের ব্র্যাকেট আমরা লিখবো 13,175 ইন্টু কত পার্সেন্ট? 50%। তো বলতো দেখি 13,175 50% কত হয়? 7 7 থেকে কম হবে 6,000, কত হয় দেখো তো? 6,588। তাহলে 6,588 টাকা অথবা 5,000 টাকা। এই 5,000 টাকা কিন্তু ফিক্সড। তাহলে এখন বলো তো দেখি, এই 13,175 50% 6,558, আর 5,000 টাকা হচ্ছে ফিক্সড, এই দুইটার মধ্যে বড়, তাহলে বড় কোনটা বলো তো দেখি? 6,588। তাহলে আমরা এটা নিব, 6,588 নিব। তাহলে 6,588 যোগ করার পর আমাদের টাকাটা কত হয় দেখো তো? 19,500 একটু বেশি হবে, 600 একটু বেশি হবে, দেখো তো 700 কত হয়? 19,763। 63। ওকে, তাহলে এই 19,763 এখান থেকে আমরা বাদ দিব কি? ভাড়া হতে উৎসেকর কর্তন। এই উৎসেকর কর্তনটা কত? দেখেন, আমরা উৎসেকর কর্তনটা আমরা এই যে প্রথমবারে কিন্তু উৎসেকর কর্তন ছিল, ঠিক না? তাহলে এই ভাড়া প্রথমবারের ক্ষেত্রে উৎসেকর কর্তন করার পর আমরা মোট ভাড়াটা কত পাইছিলাম বলো দেখি? 6 লাখ টাকা না? এই 6 লক্ষ টাকা কত পার্সেন্ট কর কর্তন, কত পার্সেন্ট হারে উৎসেকর কর্তন করছিলাম বলো দেখি? উৎসেকর কর্তনের হার কত পার্সেন্ট? 5% না? 5%। তাহলে এই যে এখানে লিখবো 6 লাখ ইন্টু কয় পার্সেন্ট? 5%। তাহলে 6 লাখের 5% হয় 5 6 30, 30,000 টাকা। ঠিক আছে, এখন এই 19,663 থেকে 30,000 টাকা বাদ দেওয়া যেটা হবে নাম হচ্ছে প্রদেয় কর। এখন প্রশ্ন হচ্ছে এই যে 30,763 থেকে 30,000 টাকা যদি বাদ দেই, তাহলে এই টাকাটা যদি নেগেটিভ হয় তাহলে তার নাম হচ্ছে কর ফেরতের পরিমাণ, মানে সরকার তোমাকে করটা ফেরত দিয়ে দিব। আর যদি পজিটিভ হয় তাহলে সেটা প্রদেয় কর। তাহলে 19,000 থেকে 30,000 যদি বাদ দিই তাহলে মাইনাস হয় না? হ্যাঁ, মাইনাস -10,000। 10,200 কত? 37। এটা যেহেতু নেগেটিভ, এর জন্য আমরা এখানে লিখছি কি? কর ফেরতের কি পরিমাণ। এর জন্য লিখবো কি? কর ফেরত, অর্থাৎ সরকার তোমাকে কত টাকা ফেরত দিবে বলো দেখি? 10,237 টাকা কি ফেরত দিবে? ফেরত দিবে না মানে 10,237 টাকা লিখে রাখবে, এটা পরবর্তী বছরে তোমার আয়করের সাথে কি করব? সমন্বয় করবো। সরকার কখনো তোমাকে টাকা ফেরত দিবে না, এটা রাইখে দিব, পরবর্তী বছরে মনে করো তোমার কর হলো 20,000 টাকা। তাহলে এই এই বছরে যেহেতু তোমার 10,237 টাকা তোমার আছে, ফেরত আছে,
ওই 20,000 থেকে 10,237 টাকা বাদ দিয়ে যা টাকা ওই টাকা তোমার পরবর্তী বছর দেওয়ার লাগবে। ঠিক আছে, তার মানে এটা মনে করো না যে 10,237 টাকা মনে হয় আমার পকেটে দিয়ে দিব, তা কিন্তু না। এটা সরকারের কাছে রেখে দিব, পরবর্তী বছর করের সাথে কি করবে, এটা সমন্বয় করবে। ঠিক আছে, তাহলে বলতো দেখি কর ফেরতটা কখন আসবে? যখন এই দুইটার বিয়োগফলটা কি হবে, নেগেটিভ হবে, তখন কর ফেরত হবে। আর যদি পজিটিভ হয় তাহলে কি হবে, প্রদেয় কর দায়ী হবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে এই প্রশ্ন কিন্তু সম্পূর্ণ নতুন একটা জিনিস, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, কর দায়টা, এই কর দায়টা স্ক্রিনশট দাও। দিছো? স্যার দিছি। আর এই যে এখানে এইটা কি, এটা স্ক্রিনশট দাও, মোটা এটা স্ক্রিনশট দাও। জি স্যার দিছি। এবার পরের টুকু দিছি ম্যাডাম। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের লাস্ট ওয়ান অঙ্ক। তাহলে আগামী ক্লাসে আমাদের কাজ কি, এই 26টা অঙ্ক তোমরা করবা। 26টা অঙ্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সমস্যা জাস্ট আমি বলে দিব। যেহেতু আমি সবকিছু পরে দিছি, এখন মনে হয় সমস্যা হবে না। যদি সমস্যা থাকে আমি বলে দিয়ে নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে, মূলত আজকের লেকচার আমাদের এখানেই শেষ, মানে ভাড়া হতে আই লেকচার এখানেই শেষ। আগামী ক্লাসে জাস্ট আমি সমস্যাটা দেখিয়ে দিব। কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, স্যার তাহলে কাজ ক্লাস এই পর্যন্ত শেষ।